সুধী দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন মাত্রার পেচালে। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং সেটি আলোচনা না অনেকটা আড্ডা, এবং সে আড্ডা নিয়ে আমাদের পেচাল। আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটার জন্য আমাদের এই নতুন মাত্রা যে পেচাল, অনেকেই দেখেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন এই পেচাল যেন চালু থাকে। তো সবাই বলা বলি করছিলেন, বিভিন্নভাবে ফোনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আমাদের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্যসেবা একটি বিষয়। সেই স্বাস্থ্যসেবা নিয়ে আজ কথা বলবো। আর বরাবরের মতোই আমাদের সঙ্গে আছেন আর্কিটেক্ট ডিজাইনার জনাব আশরাফ পিকু। জনাব আশরাফ পিকু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন মাত্রার পেচালে। আপনি তো জানেন যে আমাদের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্যসেবা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই স্বাস্থ্যসেবা এখন কি অবস্থায় দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অহেতুক পেচাল ধৈর্য ধরে শোনার জন্য। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন সেটা আপনিও জানেন প্রশ্নটার উত্তর কি হতে পারে। আপনাকে একই প্রশ্ন করলে আপনি যে উত্তরটা দেবেন আমার উত্তরটা ওরকমই অনেকটা। আমি একটু হয়তো বা বাড়িয়ে বলবো, সেটা হচ্ছে আমরা স্বাস্থ্য বিষয়ে বা স্বাস্থ্য মন্ত্রণালয় যদি বলি, বা স্বাস্থ্যকে কেন্দ্র করে যে আমাদের যে ইনস্টিটিউট গুলো আছে এগুলো কোনো উন্নতি হয়নি। এটা হচ্ছে মূল কথা। আমরা 250 শয্যা বিশিষ্ট, 300 শয্যা বিশিষ্ট, 500 শয্যা বিশিষ্ট হসপিটাল করেছি, অনেক অসংখ্য হসপিটাল করেছি। আমরা যে ক্রাইসিসটা করোনার সময় দেখেছিলাম যে আসলে এখানে আমাদের দেশে বা ছোট শহরগুলোতে আমাদের আইসিইউ নেই এবং আমাদের অক্সিজেনের অভাব, সেটা একটা বড় অরাজকতা হওয়ার পরে আমি আমরা টের পেয়েছি সবাই। কিন্তু আপনি ওই অন্যভাবে চিন্তা করেন যে যে কোনো শহরে, বাংলাদেশের যে কোনো শহরে গেলে দেখবেন, এবং আপনার শহরে দেখলামই প্রচুর ডায়াগনস্টিক সেন্টার, অর্থাৎ সেবামূলক প্রতিষ্ঠানের অভাব নেই। ওরা সেবা করার জন্য দুয়ার খুলে বসে আছে এবং তাদের সেবা ওই মানের, তারা সেবা করার জন্য দালালও ঠিক করেছে, বাড়ি থেকে ধরে এনে আপনাকে পারলে সেবা দিতে চাচ্ছে। আপনি যদি সেবা নিতে আসেন তখন যে চিত্রটা ঘটে, বা তারা এই এই প্রচুর মানুষজন কেন প্রাইভেট ক্লিনিক গুলোতে যেতে চান, ডায়াগনস্টিক সেন্টারে কেন বাধ্য হয়ে যেতে চান, সেই গল্পটাও জানেন আপনি। ডাক্তাররাই লিখে দেন যে আপনি অমুক জায়গা থেকে আপনার চেক আপ গুলো করিয়ে নিয়ে আসেন। সেটা খুব সত্য কথা যে সবাই জানেন যে ডাক্তাররা ওখান থেকে, ডাক্তারের একটা বড় অংশ ওদের কাছ থেকে টাকা পান। অর্থাৎ ডায়াগনস্টিক সেন্টারগুলো যেই 2 নম্বরই কাজ করছে, অর্থাৎ 2 নম্বরই কাজ বলতে যেসব ব্যবসাটা যেই পর্যায়ে করছে সেটার একটা অংশীদার পার্টনার বলেন ডাক্তাররাও। সবচেয়ে বিচ্ছিরি ব্যাপার হচ্ছে ছোট শহরগুলোতে আপনি দেখবেন ডাক্তারের চেম্বারের সামনে যে যত বেশি জনপ্রিয় ডাক্তার বা বেশি রোগী যার, তার চেম্বারের সামনে তত বেশি মোটরসাইকেল। এই মোটরসাইকেল গুলো মূলত বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। তারা ডাক্তারদেরকে আগে কলম প্যাড দিত, এখন তারা এসি ফ্রিজও দিচ্ছে, পারলে কেউ কাউকে কাউকে গাড়িও দিতে চাচ্ছে তারা। সেটার উত্তর একটাই, আমার কোম্পানির ওষুধটা স্যার একটু লিখবেন। তো আমি যে ইনভেস্টটা করলাম সমগ্র বাংলাদেশের ডাক্তারদের পেছনে আমার ওষুধটা লেখানোর জন্য, যে ডাক্তারদেরকে দিয়ে, সেই টাকাটা সে কোথায় পাবে? সেই টাকাটা তো আমার কাছ থেকেই নেবে, রোগীর কাছ থেকেই নেবে, অথবা সে ওই মানের ওষুধ তৈরি করবে না যে মানের ওষুধ করলে তার লস হবে। দুটা খুব সহজ ব্যাপার। ডায়াগনস্টিক সেন্টারগুলোর কথা চিন্তা করেন, যেটা আজকেও একটা ঘটনা আমরা দেখলাম, জানেন যে মেশিনে বা সে যেসব যন্ত্রপাতি ব্যবহার করে এগুলো একটা শুভঙ্করের ফাঁকি আছে এখানে। সেলাই মেশিনের মতো কিস্তিতে এখন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মেশিনারিজ দিয়ে যায় কোম্পানিগুলো, অর্থাৎ কিস্তি। আপনি টিভি ফ্রিজের মতো কিস্তিতে ওরা দিয়ে যায়, আপনি আস্তে আস্তে টাকা দিবেন। সেগুলোর মান দেখার কেউ নেই। একটা নির্দিষ্ট দেশের, যার ও যে দেশটার প্রফিট
তৈরি করার অনেক বদনাম। আপনি যখন মোবাইল কপি তৈরি করছেন, আমার স্বাস্থ্যের খুব একটা ক্ষতি হচ্ছে না, হচ্ছে কিছু হচ্ছে, তেমন কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আমার সিবিসি, ব্লাডের সিবিসি দেখার জন্য, যে আমার ক্রিয়েটিনাইন দেখার জন্য বা আমার বিরলোবিন দেখার জন্য যে যন্ত্রটা ব্যবহার করছেন, সেটা যদি ভুল রিপোর্ট আমাকে দেয়, তাহলে সেই ভুল রিপোর্টটা ডাক্তারের কাছে যাচ্ছে, সেই ডাক্তার এই রিপোর্ট দেখে আমাকে ওষুধ দিচ্ছেন। দুটো বিষয় এখানে, ওই পরিমাণ টেকনিশিয়ান যারা ওখানে বসছেন দেখতে, চায়না মেশিনগুলো বা বিদেশি মেশিনগুলো যারা চালাচ্ছেন, তারা যোগ্যতা সম্পন্ন কিনা, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মেশিনগুলো দিয়ে দেখছেন, সেই মেশিনগুলো ওই মানের কিনা, উন্নত মানের কিনা। আপনি যেমনটি বলছিলেন, যেমন আজকে আমরা একটি ডায়াগনস্টিক সেন্টারে আমরা গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখা গেল যে আসলে যিনি ওখানকার দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনি তার অসুস্থতার কথা বলে তিনি বাইরে গেছেন। দেখা গেল যে ওনার যে কর্মচারী, তিনি সেই মেশিনটি ব্যবহার করেছেন, দেখে দেখে শিখে ফেলেছেন, করেছেন। এই যে অনিয়মগুলো, এই অনিয়মগুলো কতটুকু ভয়াবহ হতে পারে, বা এইসব দেখার মতো যে তদারকি আছে, সেই তদারকিটা কি রয়েছে আপনি মনে করছেন? তদারকি করার তো অবশ্যই সংস্থা রয়েছে, কিন্তু এই জায়গাগুলোতে যায় খুব সাধারণ মানুষরা। জানেন আপনি, একজন মানুষ যখন পরিবারে অসুস্থ হয়, সে খুব বিপদগ্রস্ত পরিবার থাকে, খুবই বিপদগ্রস্ত। তো বিপদগ্রস্ত পরিবারদেরকে নিয়ে তাদের ব্যবসাটা। ডায়াগনস্টিক সেন্টারগুলো কল্পনা করে বা হয়তোবা আল্লাহর কাছে দোয়াও করে সারা দেশের মানুষ অসুস্থ হয়ে যায়। আমরা ডায়াগনস্টিক সেন্টারের, আপনি যেটা বললেন যে উনি ছিলেন না, উনি একজনকে কর্মচারীকে বসিয়ে দিয়ে গেলেন, আর আমি বলছি উনি থাকলেই বাকি। দুটি সমস্যা এখানে। একটা হচ্ছে, আবারও বলছি, যে টেকনিশিয়ানকে দিয়ে আমি কাজ করাচ্ছি, এটা একটা মেশিনের কম্পিউটারের সফটওয়্যার, নির্ধারিত সফটওয়্যার দিয়ে করা, সেখানে খুব জটিল কোনো কিছু না, সেখানে আপনাকে খুব বেশি জটিলতা, কিন্তু আপনাকে এই বিষয়ে পড়াশোনা করতে হবে, এই বিষয়ে আপনাকে জানা থাকতে হবে, আপনি কতটা দক্ষ এই ব্যাপারে সেটা বুঝতে হবে, আর ওই মেশিনটা ওই মানের হতে হবে। যে কারণে আমরা আমাদের দেশ থেকে একটু যাদের টাকা পয়সা আছে, এবং আপনি তো জানেন আমাদের এমপি মন্ত্রীরা, রাজনৈতিক নেতারা তো কিছু হলেই তারা বিদেশ চলে যান। কেন চলে যান? চলে যান এই জন্যে, তারা জানেন আমাদের দেশের স্বাস্থ্যের কি মান, তারা জানেন, এই কারণেই তো চলে যান। নয়তোবা তো তারা আস্থা রাখতেন সরকারি হসপিটালগুলোর উপরে, তারা আস্থা রাখতে পারেন না। তো আমরা জনগণ কিভাবে আস্থা রাখবো? এটি একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে ডাক্তারদের বেলায় যদি বলি, আগে একটা সময় ডাক্তাররা গেলে জিভ দেখতেন, চোখ দেখতেন, নাড়ি টিপে দেখতেন, পালস দেখতেন। এটা এখন যত বড় ডাক্তারের কাছে যাবেন, তত তিনি কম কথা বলেন রোগীর সাথে, কারণ তার সিরিয়াল অনেক লম্বা। তিনি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সবগুলো জিনিস করিয়ে নেন, করিয়ে নেওয়ার পরে কি বলবেন আপনাকে? ও আচ্ছা, আপনি কি করেন, বয়স কত, কি সমস্যা বলেন, বলার পর সাথে সাথে আপনাকে উনি কতগুলো চেক আপ দিয়ে দেবেন। এই চেক আপ গুলো করে নিয়ে আসুন, আর এই ওষুধগুলো খেতে থাকুন, 15 দিন পরে দেখা করবেন। এই কথাটুকু শোনার জন্য আপনি কাঠ খড় পুড়িয়ে, বন্ধু বান্ধব দিয়ে, মামা চাচাকে দিয়ে ওই বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন। তারপর আপনি 15 দিন চেক আপ গুলো করালেন, রিপোর্ট দেখালেন, উনি কিছু ওষুধ চেঞ্জ করে দিল। আপনি যে সমস্যার জন্য গেলেন ডাক্তারের কাছে, সেই এতগুলো কথা শোনার সময় ওনার নেই। এটি হচ্ছে প্রধান জটিলতা। নিঃসন্দেহে আমাদের দেশে ডাক্তারের সংখ্যাও কম, ডাক্তারের সংখ্যাটা হচ্ছে বাংলাদেশ বিমানের মতো। আপনি টিকিট কিনতে যান, আপনি টিকিট পাবেন না, কিন্তু অনেক কষ্ট টষ্ট করে আপনি ঘুষ টুস দিয়ে টিকিট কেটে গিয়ে বিমানে বসলেন, বিমান ফ্লাই করলো, তারপর দেখলেন বহু সিট ফাঁকা। অর্থাৎ টিকিট কাটতে যাওয়ার পরে যে ক্রাইসিসটা দেখেছিলেন, বিমানে ওঠার পর আর আপনি দেখেন না। এই জন্য বললাম কথাটা, সরকারি ডাক্তাররা সরকারের বড় বড় হসপিটালগুলোতে যেসব ডাক্তাররা বসে আছেন, তারা ওখানে থাকেন না, তারা চলে আসেন প্রাইভেট ক্লিনিকগুলিতে, অথবা তাদের নিজেদেরই ডায়াগনস্টিক সেন্টার আছে, অথবা ওনারা কোনো না কোনো ডায়াগনস্টিক সেন্টারের পার্টনার, কোনো না কোনো ভাবে। তো তারা ওইখান থেকে যে ইনকামটা করছে, প্লাস রুগী দেখে যে ইনকাম করছে, যেহেতু ডাক্তারের সংখ্যা অল্প, ডাক্তার, আমাদের বড় কোনো বিপর্যয় হলে দেশে, আল্লাহ না করুক, বড় ধরনের কোনো বিপর্যয় হলো, একটা ভূমিকম্প হলো, ওই পরিমাণ ডাক্তারই নেই যে আমাদের দেশে এই লোকগুলোকে একসাথে 2 লক্ষ মানুষ যদি উইন্ডেড হয়,
1 লক্ষ মানুষ যদি উইন্ডেড হয় তাদেরকে চিকিৎসা করার মতো আমরা অবকাঠামোগত ভাবেও আমরা তৈরি না, এবং আমাদের হাতে এত ডাক্তারও নেই। আপনি ইদানিং দেখবেন পদ্মার দুপারের মানুষ রাসেল ভাইপারে সাপের কামড়ে মারা যাচ্ছে মানুষ, যাদেরকে সঠিক সময়ে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, হসপিটাল থেকে বলা হচ্ছে যে আমার এটার ভ্যানম নেই, এই ইনজেকশনটা আমাদের হাতে নেই, অথবা যে ইনজেকশনটা দেওয়া হচ্ছে তারপরে রোগী মারা যাচ্ছে, কারণ হচ্ছে রাসেল ভাইপারের ভ্যানম ছিল না, এটা ওই প্রতিষেধক ইনজেকশনটা রাসেল ভাইপারের ছিল না। এইসব ব্যাপারে আমরা উন্নতি করতে পারিনি এখনো, এসব ব্যাপারে উন্নতি করার আমাদের রাস্তা নেই। আপনি ভেজাল খাদ্য খাচ্ছেন, যা তা খাচ্ছেন, দ্রব্যমূল্যের অবস্থা জানেন, আপনি ভালো খাবার খেতেও পারবেন না এখন, তো ভেজাল খাবার খাচ্ছেন বেশি দাম, খেয়ে আপনি অসুস্থ হচ্ছেন, হয়ে আপনি যাচ্ছেন ডাক্তারের কাছে, তারপর আপনাকে তৈরি থাকতে হবে চিকিৎসার জন্য বিশাল অঙ্ক টাকা খরচ করার জন্য। আপনি জানেন, আপনি যদি বুকে ব্যথা নিয়ে কোনো ক্লিনিকে যান, তখন প্রথমেই বলা হবে এনজিওগ্রাম করার কথা। এনজিওগ্রাম করার সাথে আপনাকে বলে দেওয়া হবে যদি আমরা ব্লকেজ পাই তাহলে কিন্তু আমরা রিং পরাবো অথবা একটা কিছু করব। তো তখন বলে আপনাদের বিবেচনা, তখন আমরা কি বলি, হ্যাঁ হ্যাঁ যদি এরকম সমস্যা থাকে অবশ্যই রিং পরিয়ে ফেলবেন। রিং এর আবার রকম ফের আছে, কত দামি রিং আপনি লাগাবেন, 1.5 লাখ টাকা দামের লাগাবেন নাকি 4.5 লাখ টাকা দামের লাগাবেন, এটা একটা অরাজকতা। আরেকটা অরাজকতা হচ্ছে বাংলাদেশে ক্লিনিক গুলো বা হসপিটাল, প্রাইভেট ক্লিনিক গুলো খুব মন খারাপ করে যদি মেয়েদের কোনো নর্মাল ডেলিভারি হয়ে যায়, খুব মন খারাপ হয় তাদের। আমি পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি, বিশেষ করে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়ার কথা যদি বলি, আশপাশের দেশের কথা আমি বললাম, যে ওখানে 10,000, 15,000, 20,000 প্রেগনেন্ট মহিলাদের, প্রসূতি মায়েদের মধ্যে 1%, বড়জোর 1% মানুষ সিজারে বাচ্চা প্রসব করে, এবং তারা খুব ওরই থাকে যে সিজার করাতে গেলে তারা হসপিটাল রাজি হয় না, অনেক সময় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে। আর এখানে হচ্ছে কি, একজন প্রসূতি মা যখন যান, তাকে এনভায়রনমেন্টটাই তৈরি করা হয় এরকম যে দেখুন একটু সমস্যা দেখলাম, দেখুন বাচ্চা বোধহয় একটু উল্টে আছে, দেখুন বাচ্চার বোধহয় পেটের ভিতরে পানি কমে গেছে, অথবা দেখুন একটু সমস্যা আছে, আপনারা সিজার করিয়ে দিলেই ভালো করবেন। আমরা সব ক্ষেত্রে হচ্ছে কি, আমরা অনেক ধরনের ব্ল্যাকমেলিং এর শিকার, জনগণ অনেক ধরনের ব্ল্যাকমেলিং এর শিকার। সিন্ডিকেট শুধুমাত্র আলু, পেঁয়াজ, রসুনের দাম বাড়াচ্ছে না, সিন্ডিকেট সব ক্ষেত্রে, সিন্ডিকেট ডক্টর, সিন্ডিকেট ডায়াগনস্টিক সেন্টার, সিন্ডিকেট ওষুধ, সিন্ডিকেট মেডিসিন কোম্পানি, সিন্ডিকেট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সিন্ডিকেট ইনস্ট্রুমেন্ট তৈরিকারী, সিন্ডিকেট যিনি যন্ত্রপাতি দেন ডায়াগনস্টিক সেন্টারে, সব সিন্ডিকেটের মাঝখানে আমরা সাধারণ মানুষরা আছি। এই হচ্ছে আমাদের স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য অবস্থা বা আমাদের নিজেদের স্বাস্থ্যের অবস্থা। আপনি যেমনটি বলছিলেন যে নানা অনিয়মের কথা হয়, আমাদের কাছেও অনেকে ফোনে প্রশ্ন করেন। আজকেও সরাই থেকে আরিফুল ইসলাম সুমন ফোন করেছিলেন, এবং এই ফোনের মাধ্যমে যে কথাটি তারা বলেন যে দালাল প্রথা, বা এই দালাল প্রথা নিয়ে যখন আমরা লেখালেখি করছি তখন দেখা যায় যে কয়েকজন গুটি কয়েক হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা দালালদের ধরে নিয়ে আসে। কিন্তু এমনও দেখা গেছে যে একজন ডাক্তার কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বেরোলেন, হুটহাট করে যারা আপনি যে কথা বলছিলেন যে মোটরসাইকেল আর যে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা থাকে, তারা আবার সেটা ওই রোগীর কাছ থেকে এটা দেখে নিচ্ছেন যে ডাক্তার তাদের কাঙ্ক্ষিত ওষুধ লিখছেন। এই যে তাদের এই নজরদারিটা, ডাক্তার যে নাকি গুরুত্বপূর্ণ পেশায় আছেন, তাদেরকেও তারা নজরদারিতে রাখছেন, যে পরিমাণ তাদেরকে খুশি করার জন্য, লেখার জন্য তারা যে ব্যয় করেছেন সেটা তিনি করছেন কিনা সেটাও তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। এই যে দালাল প্রক্রিয়া, মানে প্রথা তো চালু আছে, সর্বোপরি এই অবস্থাটাকে আপনি কেমন দেখেন? সব জায়গায় দালাল তো সব জায়গায় আছে, একেবারে সচিবালয় থেকে শুরু করে, সংসদ থেকে শুরু করে, আপনার থানা থেকে শুরু করে সব জায়গায় দালাল আছে। দালাল হচ্ছে এখন একটা বৈধ পেশা, দালালি করাটা হচ্ছে একটা বৈধ পেশায় রূপ নিয়েছে, এবং দালাল থাকাটাকে আমরা অনেক সময় উপকার মনে করি। পাসপোর্ট করতে গেলাম, বন্ধু বুদ্ধি দিল, এত ঝামেলার দরকার নেই, এটা একজন দালাল ধর। ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলাম,
একটা ছোটখাটো একটা কাজ করতে গেলাম, দালাল। তো দালাল পৃথিবীর অন্যান্য দেশেও আছে। তারা হচ্ছেন মূলত নেগোসিয়েটর, তারা হচ্ছেন কিছু সংস্থা থাকে, তারা ব্রোকারি করেন এবং তারা বৈধভাবে চমৎকার ভাবে করেন, সুস্থভাবে। আমাদের এখানে সমস্যাটা কোথায়? আমাদের এখানে দালালির সমস্যাটা হচ্ছে যে দালাল আপনাকে কি করছে? দালাল আপনাকে তার পছন্দ করা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছে, যেখান থেকে সে দুটা পয়সা পাবে। রিক্সাওয়ালা থেকে শুরু করে শার্ট প্যান্টওয়ালা, সুটেড বুটেড মানুষ দালালও আছে স্বাস্থ্য খাতে। গ্রামের বিভিন্ন জায়গায় যারা ছোটখাটো ফার্মেসি নিয়ে বসে তাদের মধ্যে দালালি আছে। এবং গ্রামের মানুষের অবস্থা আরো বেশি খারাপ, কারণ একটা কিছু হলেই তো তাকে পাঠাতে হয় ছোট শহরগুলোতে, জেলা সদরগুলোতে। জেলা সদরগুলো একটা কিছু হলেই দেখবেন পাঠিয়ে দেয় রোগীকে ঢাকায়। আপনার এই শহরে আইসিইউর সংখ্যা কত? আপনাদেরকে যদি প্রশ্ন করি যেখানে আইসিইউ আছে কিনা, এখানে আপনি বলবেন 10 তলা বিল্ডিং আছে 100-র মতো, কিন্তু একটি আইসিইউ সেন্টারও নেই। একটি আইসিইউ নেই আপনার এখানে। সম্প্রতি হয়তো একটি হয়েছে, সুখবর। সিসিও আছে কিনা এখানে, বা এখানে আপনি দেখবেন যে যেই সব বিষয় নিয়ে আমরা কথা বলছি, আপনি নতুন করে বললেন দালালের কথা। এই দালালরা এক্স্যাক্টলি কি কাজটা করছে? মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দালালরা কি করছে, শিক্ষিত দালালরাও কি করছে। যিনি ডক্টর তিনিও দালাল, যিনি মেশিনগুলোকে অনুমতি দিচ্ছেন বাংলাদেশে আনার জন্য তিনিও দালাল, তিনি হয়তো বা সচিবালয়ে বসে আছেন। যিনি স্বাস্থ্য খাত দেখভাল করার কথা তিনিও দালাল পরোক্ষভাবে। যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে আছেন, মন্ত্রীর আশপাশে যারা আছেন, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মন্ত্রণালয়ের আমাদের মাননীয় মন্ত্রীরাও ইচ্ছায় অনিচ্ছায় দালালির খপ্পরে আছেন। তাদের কিছু করার নেই, তাদের হাত পা বাঁধা। তো এই বিভিন্ন দালালের মাধ্যমে আমাদের আমাদের আমরা আমরা আছি, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের যাদের কিছুই করার নেই, আমাদের ক্ষমতা নেই, পরিচিতি নেই, মামা চাচা নেই, প্রচুর টাকা নেই, কালো টাকা নেই, তো আমরা এই দালালদের সারাউন্ডেড থাকবো। প্রতিকার হওয়া উচিত এগুলির। এই দালাল থাকুক, কিন্তু দালালরা যাতে আমাকে, কোনো দালাল যদি আমাকে ধরে নিয়ে গিয়ে মসজিদে ঢুকায় সে তো ভালো দালাল। কোন দালাল যদি আমাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যান, ভালো দালাল, তার জন্য আমি হয়তো বা কিছু খরচপাতি করলাম, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দালালরা যে ক্ষতিটা করছে আমাদের, সেই ক্ষতিটার জন্য দালাল শব্দটা এখন গালিতে পরিণত হয়েছে। দালাল শব্দটা এখন গালির মতো। আপনি জানেন প্রতিটি জেলা সদরেই যে পরিমাণ যা প্রয়োজন তার চেয়ে বেশি লাভজনক হওয়ায় যে এই ডায়াগনস্টিক সেন্টার বলেন, হাসপাতাল বলেন, এসব গড়ে উঠছে। আমাকে একজন বলছিলেন যে বাড়ি থেকে বের হওয়ার পর যে বাসা থেকে ডানের রাস্তার আশেপাশে তাকালে যে সকল সাইনবোর্ড দেখেন, এই সকল সাইনবোর্ড দেখে তার মানে পীড়া বেড়ে যায়, বুকের পীড়া বেড়ে যায়, তার অসুস্থতার কথা মনে পড়ে যায়, তার মন খারাপ হয়ে যায়। এই যে গড়ে উঠছে, এইগুলা বৈধতা অবৈধতার মধ্যে আছে, যে এগুলা সঠিকভাবে গড়ে উঠছে কিনা এই প্রশ্ন কিন্তু থেকে যায়। এই যে এতগুলোর প্রয়োজন ছিল কিনা, নাকি আমাদের যে সরকার, আপনি যে কথা বলছিলেন, সরকারও ঘোষণা দিচ্ছে যে আমরা স্বাস্থ্য খাতে প্রচুর অর্থ দিচ্ছি, যা 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 প্রয়োজন সেরকম বরাদ্দ আমরা রেখেছি, কিন্তু সুফলটা কি জনগণ পাচ্ছে কিনা, বা এই যে সেন্টার গুলো গড়ে উঠছে এই লাভটুকু কারা নিচ্ছে? এখন সরকারের যে প্রচেষ্টা সেটাও ব্যর্থ হচ্ছে কিনা, আমি এই বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাই। সরকার তো তাদেরকে দিয়েই সরকার, আমি আপনি সরকার। তো এখন যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যে পর্যায়ে চলে গেছি, আমাদের অবস্থা এখন যে পর্যায়ে আছে, সেটির উত্তরণ পাওয়ার জন্য যা কিছু মানে ঢেলে সাজানোর দরকার, এই সাহসটা হয়তো সরকার করছে না, করবে না। আপনি বলছিলেন প্রচুর ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে, যেহেতু এটা লাভজনক। লাভজনক সকল পেশাতেই প্রচুর হচ্ছে। একটা সময় ফোন ফ্যাক্সের দোকান ছিল প্রচুর রাস্তাঘাটে, সেটা লাভজনক ছিল। পুলিশের চাকরি লাভজনক, আমি এখানে টাকা পয়সা দিয়ে হলেও পুলিশে ঢুকবো। এখন কিছু ব্যবসা, যেসব ব্যবসায় লাভজনক হয় সেসব ব্যবসা দেখবেন প্রচুর হয়ে যাচ্ছে।
একজন করতো, তারপর এখন 15 জন করে এই ব্যবসাটা, কারণ ব্যবসাটা লাভজনক। সরি, সেম বিষয় হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার, অবশ্যই লাভজনক, কিন্তু লাভজনক ব্যবসা হোক, ব্যবসায় তো লাভ করবে, ব্যবসা হালাল থাকবে, কিন্তু মানুষদেরকে রক্ত চুষার মতো চুষে তাদের রক্ত খেয়ে তাদের টাকা খেয়ে পৈশাচিকতা, সেই পৈশাচিক ভাবে ব্যবসা করার, তার ব্যাপারে দেখভাল করার জন্য যে আরো আরো কঠোর হওয়া দরকার ছিল, সেই কঠোরতা নেই। আপনি দেখুন যে এসিড নিক্ষেপ করলে আপনার মৃত্যুদণ্ড হবে, তো এসিড বন্ধ করতে হয়নি, এসিডের প্রাপ্যতা বন্ধ করতে হয়নি, এসিড নিক্ষেপ এখন বন্ধ হয়ে গেছে, এসিড নিক্ষেপ এখন কেউ করে না। তো এরকম 2-4-5 জনের যদি জেল জরিমানা হয়ে যেত, এবং এগুলা মনিটরিং করার জন্য প্রতিটা শহরে, প্রতিটা জেলাতে লোকবল রয়েছে স্বাস্থ্য বিভাগের, এবং আরো অন্যান্য প্রশাসনের এগুলো দেখভাল করার ব্যবস্থা আছে। তো যারা দেখভাল করার দরকার তারা দেখভাল সঠিকভাবে করছেন না, বা করতে পারছেন না, বা ওনারা করতে রাজি না, তিনটা একটা হবে। তো রাজি না, ভৌতিক কারণ আছে রাজি না হওয়ার, বা কড়াকড়ি হওয়ার জন্য ভৌতিক কোনো কারণ আছে, কিন্তু আমরা নিষ্পেষিত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি, আমরা শোষিত হচ্ছি সবভাবে। সর্বোপরি স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রয়োজন। আমরা কি করতে পারি, আপনার পরামর্শ যদি। স্বাস্থ্য খাতের কোনো উন্নয়ন প্রয়োজন নেই, স্বাস্থ্য খাতে ভালো মানুষ আসা দরকার। স্বাস্থ্য খাত যেমন আছে এমন থাকলেও চলবে, উন্নয়ন দরকার নেই, আর উন্নয়ন লাগবে না আমাদের। কিন্তু মানুষগুলো ভালো 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 মানুষগুলো, সৎ মানুষগুলো, যোগ্য মানুষগুলো প্রবেশ করলেই হবে। আমার ডায়াগনস্টিক সেন্টার 16 তলা হওয়ার দরকার নেই, আমার দোতলা একটি ডায়াগনস্টিক সেন্টার হলেই চলবে, কিন্তু সেখানে যোগ্য মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ থাকবে। আমার অসংখ্য ডাক্তার, বড় ডাক্তার দরকার নেই, লন্ডন আমেরিকা থেকে পাশ করা ডাক্তারের দরকার নেই, যে ডাক্তারগুলো আছে তাদেরকে দিয়েই চলবে, তারা যদি সৎ, নিষ্ঠাবান এবং রোগীর প্রতি যত্নবান হয়। আমি মনে করি এই উন্নতিটা দরকার। ধন্যবাদ জনাব আশরাফ পিকু, আপনি দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে আলোচনা করলেন এই বিষয়গুলো নিয়ে, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, যে কথা আজকে আলোচনা হলো, আসলে আমরা চাই একটি সুন্দর সমাজের জন্য সুন্দর কিছু মানুষ, আলোকিত মানুষ, সৎ মানুষ। বিশেষ করে আমাদের এই স্বাস্থ্য খাতে যত অনিয়ম আছে, যত সমস্যা আছে, এই সমস্যা নিরসনে সৎ মানুষের প্রয়োজন সকল ক্ষেত্রে। আমরা প্রত্যাশা করছি সৎ মানুষের মাধ্যমে পরিচালিত হবে আমাদের এই স্বাস্থ্য বিভাগ, বিশেষ করে যেটা জনগণ প্রত্যাশা করে, জনগণের চাহিদা রয়েছে যেখানে। জনাব আশরাফ পিকু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আগামীতে আবারও আসবো, আবারও কোনো একটি বিষয় নিয়ে। আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।